Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. আরে কখনো কি ভেবে দেখেছেন ওই যে বিশাল বিশাল হাইওয়ের পাশে মেটালের টাওয়ারগুলো দাঁড়িয়ে থাকে, তার ওপর দিয়ে হাজার হাজার ভোল্টের কারেন্টের তার যায়, কিন্তু টাওয়ারে একটুও শক লাগে না? কিভাবে সম্ভব এটা? এই প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের পুরো আলোচনার মূল রহস্য। আর এখানেই এন্ট্রি হয় আমাদের গল্পের হিরোর, মানে ওভারহেড লাইন ইনসুলেটরের। এর কাজটা শুনতে খুব সোজা, কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। কাজটা হলো হাই ভোল্টেজ তারকে মেটালের টাওয়ার থেকে একদম আলাদা রাখা, যাতে এক ফোঁটাও কারেন্ট টাওয়ার বেয়ে মাটিতে চলে এসে একটা বড়সড় বিপদ না ঘটাতে পারে। কিন্তু জানেন কি, আমাদের এই হিরোরও একটা গোপন দুর্বলতা আছে। ওর সাথে একটা অবিচার হয়, যা বাইরে থেকে একদমই বোঝা যায় না। চলুন আজ সেই সিক্রেটটাই রিভিল করা যাক। আচ্ছা ভাবুন তো, একটা টিম একসঙ্গে মিলে একটা ভারী কাঠের গুঁড়ি কাঁধে করে নিয়ে যাচ্ছে। যে লোকটা একদম শেষে আছে তার উপর সবচেয়ে বেশি চাপ পড়ে, তাই না? ইনসুলেটর স্ট্রিংয়ের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাই ঘটে। মানে টাওয়ার থেকে তার পর্যন্ত যে কটা ডিস্ক ঝুললে তারা সবাই ভোল্টেজের চাপটা সমানভাবে ভাগ করে নেয় না। এর পেছনে আসলে দুটো চরিত্র আছে, একটা হিরো আর একটা ভিলেন। হিরো হলো মিউচুয়াল ক্যাপাসিটেন্স মানে সি, যেটা ইনসুলেটর ডিস্কের আসল কাজের ক্ষমতা। আর ভিলেন হলো শান্ট ক্যাপাসিটেন্স মানে C1। এই C1 হলো একটা অবাঞ্ছিত ক্যাপাসিটেন্স, যেটা ডিস্কের মেটাল পার্টস আর টাওয়ারের মধ্যে তৈরি হয়। ওই কাঠের গুঁড়ির উদাহরণে ফিরে গেলে সি হলো আসল কাজটা, আর C1 হলো পাশ থেকে কেউ যেন গুঁড়িটাকে নিচের দিকে টেনে ধরে ঝামেলা পাকাচ্ছে। এই শান্ট ক্যাপাসিট্যান্সের জন্যেই যত গণ্ডগোল। এর কারণে কারেন্টটা একটু লিক করে, সোজা পথে না গিয়ে টাওয়ারের দিকে একটু বেঁকে যায়। এর ফলে কি হয়, স্ট্রিংয়ের ওপরের দিকে ডিস্কগুলোর থেকে একদম নিচের দিকের মানে তারের কাছের ডিস্কের মধ্যে দিয়ে বেশি কারেন্ট বইতে শুরু করে, আর তাতেই ভোল্টেজের ভাগাভাগিটা পুরোপুরি আনইভেন বা অসমান হয়ে পড়ে। আর আসল কথাটা হলো, এই ভোল্টেজটা কখনোই সমানভাবে ভাগ হয় না। সবসময় লাইন কন্ডাক্টরের সবচেয়ে কাছের ডিস্কটার ওপরেই সবথেকে বেশি চাপ বা স্ট্রেস পড়ে, মানে একদম শেষ প্রান্তের সৈনিককেই সবচেয়ে কঠিন লড়াইটা লড়তে হয়। তাহলে মূল প্রশ্নটা হলো, কন্ডাক্টরের সবচেয়ে কাছের ডিস্কটাতেই কেন সবচেয়ে বেশি স্ট্রেস পড়ে? কিন্তু ইঞ্জিনিয়াররা তো শুধু সমস্যা দেখে থেমে থাকার পাত্র নন, তারা এর সমাধানও বের করেছেন। আর সমাধানের আগে তো সমস্যাটা মাপতে হবে, তাই না? চলুন দেখি কিভাবে মাপা হয় এই অবিচারকে। এই মাপার এককটাকে বলা হয় স্ট্রিং এফিসিয়েন্সি। সহজ কথায় বললে এটা হলো ভোল্টেজ কতটা সমানভাবে সবকটা ডিস্কের মধ্যে ভাগ হয়েছে তার একটা রিপোর্ট কার্ড। ঠিক যেমন আমাদের পরীক্ষার রেজাল্ট। আদর্শ এফিসিয়েন্সি হলো 100-এ 100, কিন্তু বাস্তবে তা কখনোই পাওয়া যায় না। এর ফর্মুলাটা তো দেখতেই পাচ্ছেন, আর সহজে মনে রাখার জন্য এই লাইনটা মাথায় গেঁথে নিতে পারেন। এফিসিয়েন্সি হল মোট ভোল্টেজ ভাগ করা এন আর একদম নিচের ডিস্কের ভোল্টেজ দিয়ে। এখানে এন মানে হল স্ট্রিংয়ে মোট কটা ডিস্ক আছে সেই সংখ্যাটা। বাস্তবে একটা সাধারণ স্ট্রিংয়ের এফিসিয়েন্সি হয়তো 75% বা তারও কম হতে পারে। ভাবুন, প্রায় 25% এফিসিয়েন্সি লস। দেখতে ছোট মনে হলেও পাওয়ার সিস্টেমের জন্য এটা কিন্তু একটা বেশ বড়সড় সমস্যা। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি এফিসিয়েন্সি কম হয় তাহলে লাইনের সবচেয়ে কাছের ইনসুলেটর ইউনিটটার জন্য প্রধান ঝুঁকিটা কি? কিন্তু ইঞ্জিনিয়াররা হার মানার লোক নন। তারা এই চ্যালেঞ্জটারও দারুণ সমাধান বের করেছেন। চলুন এবার সেই সলিউশনগুলোর দিকে যাওয়া যাক। এই ভোল্টেজ ডিস্ট্রিবিউশনের সমস্যাটা ঠিক করার জন্য মূলত দুটো দুর্দান্ত টেকনিক আছে। একটা হলো ক্যাপাসিট্যান্স গ্রেডিং আর অন্যটা হলো স্ট্যাটিক শিল্ডিং। ক্যাপাসিট্যান্স গ্রেডিং মানে হলো স্ট্রিংয়ে বিভিন্ন ক্ষমতার ডিস্ক ব্যবহার করা। ব্যাপারটা অনেকটা ওই কাঠের গুঁড়ি বয়ে নিয়ে যাওয়ার মতোই। যেখানে সবচেয়ে বেশি চাপ পড়ার কথা, সেখানে দলের সবচেয়ে শক্তিশালী লোকটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এখানেও ঠিক তাই করা হয়। কন্ডাক্টরের কাছের ডিস্কগুলোর ক্যাপাসিট্যান্স বেশি রাখা হয়, যাতে তারা অতিরিক্ত ভোল্টেজের চাপটা সহজেই সামলে নিতে পারে।
আর স্ট্যাটিক শিল্ডিং তো আরও ইন্টারেস্টিং। এখানে কন্ডাক্টরের কাছে একটা বড় মেটালের রিং লাগিয়ে দেওয়া হয়, যাকে বলে গার্ড রিং। এটাকে ভাবতে পারেন টিমের একজন লিডারের মতো, যে পাশ থেকে আসা সব ডিস্ট্রাকশন বা সাইড পুলগুলোকে একাই আটকে দেয়। এই রিংটা একটা নতুন ক্যাপাসিটিভ পথ তৈরি করে, যেটা ওই ভিলেন মানে শান্ট ক্যাপাসিটেন্সের লিকেজ কারেন্টকে ক্যান্সেল করে দেয়। আর তার ফলে ভোল্টেজ প্রায় সমানভাবে ভাগ হয়ে যায়, একেবারে ম্যাজিকের মতো। তাহলে ভাবার বিষয় হলো, একটা সাধারণ মেটালের রিং কি করে ওই লিকেজ কারেন্টকে ক্যান্সেল করে দেয়, ভোল্টেজকে সমানভাবে ভাগ করে দেয়। তাহলে এই পুরো গল্পটার মরাল অফ দ্য স্টোরি কি, আর এই ব্যাপারটা জানা আমাদের জন্য কেন এত বেশি জরুরি? চলুন একদম শেষ পর্যায়ে এসে সেটা একবার ভালো করে বুঝে নিই। তাহলে এক ঝলকে দেখে নিই আজ আমরা কি কি শিখলাম। প্রথমে আমরা দেখা করলাম আমাদের সাইলেন্ট হিরো ইনসুলেটরের সাথে। তারপর তার গোপন দুর্বলতা মানে আনইভেন ভোল্টেজ ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা খুঁজে বের করলাম। স্ট্রিং এফিসিয়েন্সি দিয়ে সমস্যাটা মাপতে শিখলাম। আর সব শেষে গ্রেডিং আর শিল্ডিংয়ের মতো দারুণ দুটো সমাধানও খুঁজে বের করলাম। এই যে ইলেকট্রিক্যাল স্ট্রেস ম্যানেজ করার কনসেপ্টটা, এটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকা কোনো থিওরি নয়। এটা এক্সট্রা হাই ভোল্টেজ সিস্টেম, কম্প্যাক্ট সাবস্টেশন, এমনকি ভবিষ্যতের স্মার্ট গ্রিড আর হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশনের জন্য ভীষণ ভীষণ জরুরি একটা বিষয়। এই একটা কনসেপ্ট বোঝা মানে শুধু পরীক্ষার জন্য পড়া নয়, বরং ভবিষ্যতের পাওয়ার গ্রিড তৈরির চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করা। তাহলে শেষ প্রশ্নটা হলো, ভোল্টেজ ব্যালেন্স করার আজকের এই সহজ ধারণাটা ভবিষ্যতের কোনো নতুন এনার্জি টেকনোলজির ভিত্তি হতে পারে, যা এখনও আবিষ্কারই হয়নি। ভাবুন, কারণ আজকের শিক্ষাই আগামী দিনের আবিষ্কারের দরজা খুলে দেয়।